আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়। আমরা প্রথম অধ্যায়ের এর আগে দুটো ক্লাস দিয়েছি। আজকে তৃতীয় পর্বের ক্লাস শুরু হবে রাফেজ বা আঁশ থেকে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাব আমাদের পাঠ্য বইয়ে, দেখব যে এরপর থেকে কি আলোচনা করা হয়েছে। রাফেজ বা আঁশ, এই পর্যন্ত যে সকল খাদ্য উপাদান নিয়ে কথা বলা হয়েছে তার বাইরেও আরও একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হচ্ছে রাফেজ বা আঁশযুক্ত খাবার। রাফেজ প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায়। শস্য, বীজ, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি রাফেজের প্রধান উৎস। এগুলো ছাড়াও শুকনা ফল, জিরা, ধনে, মটরশুঁটি প্রভৃতিতে বেশ ভালো পরিমাণ রাফেজ পাওয়া যায়। এই খাবারগুলোর দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে। তাহলে রাফেজ কাকে বলে? দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে। রাফেজ মূলত সেলুলোজ দিয়ে তৈরি উদ্ভিদের কোষ প্রাচীর। রাফেজ আমাদের দেহে কোনো পুষ্টি যোগায় না সত্যি, কিন্তু কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। তবে ঠিক কিভাবে এই রোগগুলো প্রতিরোধ করে তা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি। রাফেজ সরাসরি খাদ্যনালীর মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে। এটি খাদ্যনালীর গায়ে কোনোরূপ পিণ্ড তৈরি করে না বলে রোগ প্রতিরোধ করতে পারে। রাফেজযুক্ত খাবারের গুরুত্ব: এটি পরিপাকে সহায়তা করে, রাফেজ পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে, শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে, শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, বারবার ক্ষুধার প্রবণতা কমাতে এটি কাজ করে। ধারণা করা হয় রাফেজযুক্ত খাদ্য গ্রহণে পিত্তথলির রোগ, খাদ্যনালীর রোগ, মলাশয়ের ক্যান্সার, অর্শ, অ্যাপেন্ডিক্স, হৃদরোগ ও স্থূলতা অনেকাংশে হ্রাস করে। এই কারণে প্রতিদিন 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। শাকসবজি ও ফল থেকে এই পরিমাণ আঁশ পাওয়া সম্ভব। এরপর দেখো যে বিষয়টা আলোচনা করা হয়েছে বডি মাস ইনডেক্স বা বিএমআই বা দেহের ভরসূচি। এটি একটি হিসাব করে পাওয়া যায় যে কারো দেহের বডি মাস ইনডেক্স কি হবে। শিশু জন্মগ্রহণের পর তার দেহে বৃদ্ধি ঘটতে থাকে এবং পরবর্তীকালে শৈশব কৈশোর পার হয়ে যৌবন ও প্রাপ্তবয়স্কে উপনীত হয়। মানব দেহের বৃদ্ধি 20 থেকে 24 বছর পর্যন্ত ঘটে এবং তারপর আর উচ্চতার বৃদ্ধি হয় না। তখন খাদ্যের কাজ শুরু হয় শুধু দেহের ক্ষয়পূরণ এবং দেহকে সুস্থ সবল এবং নিরোগ রাখা। প্রাপ্তবয়সী সুস্বাস্থ্যের জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজনের একটা সামঞ্জস্যের প্রয়োজন হয়। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককেই হচ্ছে বিএমআই বলে। তাহলে বিএমআই কাকে বলে? উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই বলে। উচ্চতার সাথে যদি দেহের ওজনের সামঞ্জস্য থাকে তবে পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ বলা হয়। বিএমআই এর সূত্র কি? দেহের ওজন বাই হচ্ছে দেহের উচ্চতার বর্গ। দেহের ওজন বাই হচ্ছে দেহের উচ্চতার বর্গ। অর্থাৎ দেহের ওজনকে দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ফল হবে সেটি হবে সেই ব্যক্তির বিএমআই বা ভরসূচি, সেটি হবে তাহলে বিএমআই এর মান। দেখো ধরা যাক একজনের দেহের ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার, তাহলে বিএমআই কি হবে? 80 বাই 1.8 ইন্টু 1.8, ক্যালকুলেশন করে আমরা কিন্তু এখান থেকে বিএমআই পেয়ে যাব। এখানে চিত্রে বডি মাস ইনডেক্স দেখানো হয়েছে যে কত বয়সে কিরকম হচ্ছে বডি মাস ইনডেক্স থাকতে পারে। আমাদের দেহে চর্বির পরিমাণ নির্দেশক হচ্ছে বিএমআই। এটা হচ্ছে চিত্রে দেখানো হয়েছে যে সুস্থ এবং স্বাভাবিক বিএমআই কিরকম হতে পারে। এরকম হলে একজনকে কম ওজন এবং বেশি ওজনকে বিবেচনা করা যাবে। এরপরে দেখো যে বিষয়টি আলোচনা করা হয়েছে দৈনিক খাবার কেমন হবে। আমরা কম বেশি সবাই হচ্ছে দৈনিক খাবার গ্রহণ করি। এই অধ্যায়ে পুষ্টিগত গুরুত্ব আলোচনার সময় আমরা ক্যালোরি এবং কিলো ক্যালোরি সম্বন্ধে ধারণা পেয়েছি। একজন পূর্ণবয়স্কের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈহিক 2000 থেকে 2500 কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত। ভিটামিন, খনিজ লবণ এবং রাফেজ বা আঁশের জন্য এর সাথে প্রয়োজনীয় শাকসবজি এবং ফল খাওয়া প্রয়োজন। অর্থাৎ এই খাবারগুলো আমাদের প্রতিদিনই কম বেশি গ্রহণ করা উচিত। একটা নির্দিষ্ট পরিমাণে অবশ্যই সেটাকে গ্রহণ করতে হবে। শিশুর জন্য একরকম, কিশোরের জন্য একরকম, যুবকের জন্য একরকম বা পূর্ণবয়স্ক মানুষের জন্য আরেক রকম ভাবে কিন্তু এই খাদ্যগুলো গ্রহণ করতে হবে। এখানে দেখো একটি তালিকা দেওয়া হয়েছে যে কাজের জন্য একটি তালিকা দেওয়া হয়েছে। এখানে কিছু খাবারের নাম বলা হয়েছে যে উপরে আমাদের অতি পরিচিত 21 প্রকারের খাদ্য আছে। 21 প্রকারের খাদ্য, এই খাদ্যগুলো নিয়ে নিচের টেবিলে খাদ্য উপাদানের একটি তালিকা তৈরি করো। অর্থাৎ আমরা এর আগে পড়েছি এই খাদ্যগুলো কোন খাদ্যে কি গুণাগুণ আছে বা কোন খাদ্য উপাদান আছে। এখান থেকে দেখে পড়ে বই পড়ে দেখে এই শূন্যস্থানটা পূরণ করবে। পূরণ করে তারপরে হচ্ছে তোমরা এটা শ্রেণী শিক্ষককে বাড়ির কাজ হিসেবে প্রদর্শন করবে।
এখানে একটি খাদ্য তালিকার কথা বলা হয়েছে, যে কম দাম এবং বেশি দাম হিসেবে বিভক্ত করতে বলেছে। স্বল্প মূল্যের কোনটা, বেশি মূল্যের কোনটা, এখানে তুমি তালিকাটি পূরণ করবে দেখে। সুষম খাদ্য, খাদ্য কি, খাদ্যের উপাদানসমূহ কি কি আমরা সেটি এর মাঝে জেনে গেছি। প্রয়োজন থেকে কম খেলে যেরকম আমাদের স্বাস্থ্যহানি হয়, ঠিক সেরকম প্রয়োজন থেকে বেশি খেলেও স্বাস্থ্যহানি হয়। বেশি খেয়ে স্থূলকায় হয়ে যাওয়া উন্নত বিশ্বের মানুষের একটি বড় সমস্যা। তাই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সবসময় সুষম খাদ্য খাওয়া দরকার। কি দরকার? সুষম খাদ্য। সুষম খাদ্য বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট কিন্তু বস্তুকে বোঝায় না। যে খাদ্যের 6টি গুণাগুণী উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহ স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। অর্থাৎ আমাদের দেহে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় যে খাদ্য দরকার, অর্থাৎ ব্যালেন্স ডায়েট যেটাকে বলে, যে খাবার খেলে আমাদের ব্যালেন্স ডায়েট থাকবে সেটাই হচ্ছে সুষম খাদ্য। যেমন একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের প্রতিদিন প্রায় 2500 এবং নারীর বেলায় 2000 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন। কত? পুরুষের জন্য 2500 এবং নারীর বেলায় 2000 কিলোক্যালোরি। এই শক্তি বা ক্যালোরি আমরা খাদ্য থেকে পাই। কোথা থেকে পাই? খাদ্য থেকে। সেজন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এই ধরনের খাদ্য থাকা কিন্তু একান্তই দরকার। সুষম খাদ্য তৈরির সময় মানুষের বয়স, লিঙ্গভেদ কিরকম কাজ করে, অর্থাৎ সে কিরকম পরিশ্রম করে সেটা কিন্তু বিবেচনা করা দরকার। শিশু এবং বিদ্যুতের খাদ্য তালিকায় সহজপাচ্য এবং চর্বি বর্জিত খাদ্যের প্রাধান্য থাকতে হবে। অর্থাৎ শিশুদের জন্য কিন্তু সহজপাচ্য এবং চর্বি, বয়স্কদের জন্য সহজপাচ্য এবং চর্বি বর্জিত খাদ্য থাকতে হবে। বাড়ন্ত শিশুদের ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাদ্য এবং হাড় ও দাঁতের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাদ্য থাকতে হবে। গর্ভবতী নারীদের খাদ্য তালিকায় রক্ত উৎপাদনের জন্য এবং ভ্রূণস্থ শিশুর বৃদ্ধির জন্য বাড়তি প্রোটিন ও ক্যালসিয়াম, আয়োডিন থাকা খুবই প্রয়োজন। কোনো নির্দিষ্ট সুষম খাদ্য প্রকৃতিতে পাওয়া যায় না, সুষম খাদ্য তৈরি করে নিতে হয়। সুষম খাদ্য যেভাবে প্রস্তুত করতে হয় এখানে হচ্ছে দেওয়া আছে কিছু সুষম খাদ্যের তালিকা। এরপরে যেটা হচ্ছে সুষম খাদ্য পিরামিড। যে কোনো সুষম খাদ্য তালিকায় শর্করা, শাক জাতীয় ফলমূল, আমিষ এবং স্নেহ চর্বি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হয়। তোমরা নিশ্চয়ই এর মাঝে লক্ষ্য করেছো যে একজন কিশোর বা কিশোরী, প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা নারী সুষম খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় যে তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল রাখা হয়েছে। এই যে এখানে একটি সুষম খাদ্য পিরামিড। এখানে হচ্ছে শর্করা, এখানে হচ্ছে আমিষ, ভিটামিন, খনিজ এবং স্নেহ জাতীয় পদার্থ। এটা হচ্ছে সুষম খাদ্য পিরামিডের একটি সুন্দর চিত্র। তো হচ্ছে এভাবেই হচ্ছে সুষম খাদ্যের পিরামিড ধাপে ধাপে সাজানো হয়েছে। এরপরে যে বিষয়টা আলোচনা হচ্ছে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই। অর্থাৎ উন্নত জীবনযাপনের জন্য কিভাবে আমরা খাদ্য উপাদান বাছাই করবো। সব মানুষের খাদ্যাভ্যাস একরকম নয়। প্রাকৃতিক এবং ভৌগোলিক কারণে খাদ্যদ্রব্যের প্রাপ্যতা সব দেশে একই রকম নয়। শীত ও গ্রীষ্মের প্রকোপ অনুসারে খাদ্যের প্রয়োজন এবং পার্থক্য রয়েছে। সকল পরিবেশে মানিয়ে চলাই হচ্ছে জীবনের লক্ষ্য। এই জন্য দেহের গঠন এবং বৃদ্ধিতে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে মূল খাদ্য উপাদানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। খাদ্যদ্রব্যের মধ্যে মূল উপাদানগুলোর পরিমাণ এবং ক্যালোরি ভ্যালু বিচার করে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই করতে হয়। অর্থাৎ ক্যালোরির উপর ডিপেন্ড করে কিন্তু মূলত উন্নত জীবনের খাদ্য উপাদান বাছাই করতে হচ্ছে। আমরা খাদ্য পিরামিড যে কোনো জাতীয় খাদ্য উপাদান কতটুকু খেতে হয় সেটা কিন্তু দেখেছি। এখন আমরা বলবো এই খাদ্য উপাদান ব্যবহার করে কি কি খাদ্য তৈরি করা যায়। যেমন খাদ্য পিরামিডে দেখানো তেল কিংবা মাখন সরাসরি খাওয়া হয় না, সেটি ব্যবহার করে অন্য খাবার প্রস্তুত করতে হয়। কি করতে হয়? অন্য খাবার প্রস্তুত করতে হয়। পুষ্টি বিশারদগণ এই খাবারটিকে 4টি শ্রেণীতে ভাগ করেছেন। কয়টি শ্রেণী? 4টি শ্রেণী। মাংস, মাছ, ডিম ও ডাল। মাংস, মাছ, ডিম ও ডাল। মটর, ছোলা কিংবা বাদাম। পনির ও দই। সকল ভোজ্য ফল, খাওয়ার উপযোগী সবজি, শস্য এবং শস্যদানা থেকে তৈরি খাবার যেমন রুটি এবং ভাত। সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন এই 4 শ্রেণীর খাদ্য খেতে হবে। 4 শ্রেণীর খাদ্য নির্বাচনে বৈচিত্র্য থাকা উচিত বলে পুষ্টিবিদগণ মনে করেন। খাবার তৈরির সময় লক্ষ্য রাখতে হবে যেন শর্করা, আমিষ, তারপর স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ, লবণ এগুলো যেন থাকে। সকালের খাবার আমাদের দেশে অত্যন্ত হালকা ধরনের হয়ে থাকে। আজকাল গ্রাম বা শহরে প্রায় সর্বত্রই বয়স্কদের সকালের দিকে চা পান করতে দেখা যায়। চায়ের সাথে অন্তত হালকা কিছু খাবার গ্রহণ করা উচিত। সকালবেলায় খাবার হিসেবে রুটি, মাখন, একটি ডিম, একটি কলা খেতে পারলে দেহে যাবতীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা সহজ হবে। গরমের দিনে আখের গুড়ের সাথে চিড়া ভিজিয়ে খেলে শরীর সুস্থ থাকে। তা আমাদের দেশে দুপুরের খাবার কি সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। দুপুরের খাবারের খাদ্য উপাদান বাছাইয়ের অবশ্যই সুষম খাদ্য তালিকায় সাহায্য নিতে হবে। এবং হচ্ছে গরমের দেশে দুপুরের খাবারে কিন্তু মাছ থাকে প্রোটিনের উৎকৃষ্ট উৎস হিসেবে। শীতকালে মাছের সাথে মাংস খাবারের সাথে বৈচিত্র্য এনে দিবে। খাওয়ার শেষে দই অথবা ফল খাদ্য তালিকায় থাকলে
ভালো। আমাদের দেশে স্কুল কলেজের ছাত্রছাত্রী চাকরিজীবীদের অনেকেই দুপুরে খাওয়ার সময় ঠিক থাকে না, তাই বিকেলে কিছু হালকা খাবার খেয়ে থাকেন। আর্থিক অবস্থা অনুযায়ী বিকেলের জন্য এমন খাদ্য ব্যবস্থা গ্রহণ করা উচিত যেন সকল ধরনের খাদ্য উপাদান থাকে। অর্থাৎ এটা হচ্ছে অল্টারনেট সিস্টেম, যে যারা দুপুরে খেতে দেরি করে তারা হচ্ছে বিকেলে এই খাবারগুলো খেলে কিন্তু হচ্ছে ওই খাবারের চাহিদাটা যেন পূরণ হয়ে যায় শরীরে। রাতের খাবার সাধারণত সহজপাচ্য হওয়া উচিত, এর জন্য রাতে আমিষ জাতীয় খাবার কম খাওয়া ভালো। ছাত্রছাত্রীদের প্রতিদিন রাতে শোয়ার আগে আর্থিক সামর্থ্য অনুসারে দুধ বা অন্যান্য শক্তি উৎপাদক তরল খাদ্য গ্রহণ করা উচিত। এভাবে খাদ্য বাছাই করে উন্নত জীবনযাপন করা যেতে পারে। অর্থাৎ এখানে দেখো তোমরা যে কিভাবে খাদ্য বাছাই করলে উন্নত জীবনযাপন করতে পারে, আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটি এখান থেকে পেয়ে গিয়েছি। তোমরা হচ্ছে নিজেরা এটি হচ্ছে নিজেদের মতো করে খাতায় লিখবে যে আসলে আমরা আমাদের শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারি এবং উন্নত জীবনযাপনের জন্য কোন খাদ্যগুলো আমাদের গ্রহণ করা একান্তই জরুরি। তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতে আমরা এরপর থেকে আলোচনা করব।